সালাম স্টিল নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ঝুমি রহমান। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সংবাদ সম্প্রসারণ। শুরু করতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে রয়েছেন। তিনি মার্কিন গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, অপরাধ করলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা উচিত, এবং পাশাপাশি এই প্রথমবার কিন্তু তিনি নিজে একটি নির্বাচনের আভাস দিলেন যে সংস্কার কমিশন যে সময়টি বলবে সেই সময়ে নির্বাচন করা হবে বা ভোটের দিন নির্ধারণ করা হবে, যেই সময়টি তারা দেবে। এতে করে দেশের যে রাজনৈতিক যেই অস্থিরতা রয়েছে এবং রাজনৈতিক দলগুলোর যে প্রত্যাশা রয়েছে নির্বাচনে, তারা আসলে কোনো ধরনের আশ্বস্ত হচ্ছেন কিনা। আশরাফ কায়সার, শুরুতে আপনার কাছে আসি। আমার ধারণা তারা আশ্বস্ত হচ্ছেন, কারণ আপনি জানেন যে এখন বড় প্রশ্ন হচ্ছে কবে নির্বাচন হবে, কবে মানুষ ভোট দিবে এবং কবে রাজনীতিবিদরা দেশ শাসনের দায়িত্ব পাবেন। এখন তার প্রথম স্পেকুলেশন আমরা দেখেছি, সেনাপ্রধান উনি বলেছেন যে 12 মাস থেকে 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে। এবং সেই জায়গাটিতে তখন প্রফেসর ইউনূস যেমনটি এখন নিউ ইয়র্কে বললেন যে উনি সংস্কার কমিশনের উপরে জোর দিয়েছেন, কারণ আপনি জানেন 6টি কমিশনের একটি হচ্ছে নির্বাচন বিষয়ক, নির্বাচন পরিমণ্ডলকে কি করে নিরপেক্ষ করা যায় এবং নির্বাচনের উপযোগী করা যায়। কাজে উনি বলেছেন ওই কমিশনের রিপোর্টের পরে আমরা একটা দিনের দিকে হয়তো আগাবো। তবে আপনি জানেন যে শুধুমাত্র কমিশন বা নির্বাচনের পরিমণ্ডলের সংস্কার না, একটি সঠিক নির্বাচন করতে হলে আপনার প্রশাসনের সহযোগিতা লাগবে, পুলিশের সহযোগিতা লাগবে। নির্বাচন কিন্তু অনেকগুলো অঙ্গের সম্মিলন। কাজে সেই জায়গাগুলোতেও সংস্কার ছাড়া, এমনকি আপনি জানেন যে ভোটার তালিকার বিষয় রয়েছে। কাজে এই জায়গাগুলোতে আপনার সম্মিলন ছাড়া কিন্তু আমরা নির্বাচনের দিকে আগাতে চাই। তো এইরকম করে আমার মনে হচ্ছে যে প্রফেসর ইউনূস যেমন করে বলেছেন, কাজে তার দিকে হয়তো রাজনীতিবিদরা থাকতে পারেন এবং চিন্তা করতে পারেন যে নির্বাচনের দিকে এগিয়ে যায়। আশরাফ কায়সার, আপনার শব্দে মনে হয় কোনো ধরনের সমস্যা হচ্ছে। এখন কি আপনি শুনতে জি, পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি আপনার জি। মন্তব্য। তবে আমি তার আরেকটি মন্তব্য নিয়েও আপনার কাছে জানতে চাইবো যে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের কথা তিনি বলেছেন, যেমন আমি পাশাপাশি আজকে বিএনপির মহাসচিব এই একই কথা কিন্তু বলেছেন, তিনি দাবিও জানিয়েছেন দেশে ফিরিয়ে আনার। এই জায়গাটিতে আসলে আপনার মন্তব্য কি? দেখুন, এটা কিন্তু খুবই যৌক্তিক কথা, কেননা আপনি যদি আমাদের গণহত্যার দিকে তাকান, গণ অভ্যুত্থানের দিকে তাকান, আপনার প্রধান আসামি হচ্ছে দেশ থেকে পালিয়ে গেছেন এবং উনি ভারতে আশ্রয়ে রয়েছেন। আপনি জানেন যে প্রায় 33-34 জন মানুষকে আমরা আটক করা হয়েছে, বিভিন্ন মামলায় অভিযুক্ত করা হয়েছে এবং তাদেরকে ধরা হয়েছে। তারা কেউ রিমান্ডে আছেন, কেউ জেলখানায় রয়েছেন। কিন্তু আপনার যদি গণহত্যা বা গণ অভ্যুত্থানের মূল আসামিকে আপনি যদি আম, মামলার আওতায় আনতে চান, আইনের আওতায় আনতে চান, তখন কিন্তু আপনার এক্সট্রাডিশন লাগবে ভারত থেকে শেখ হাসিনার। এবং প্রফেসর ইউনূস শুরু থেকে এই কথাটি বলছেন যে বাংলাদেশ যখন যৌক্তিক মনে করবে তখন কিন্তু সেটার জন্য ভারতের সাথে কথা বলবে। কাজেই আমি মনে করি যে শেখ হাসিনাকে এক্সট্রাডিশন ছাড়া আপনি কিন্তু এই গণ অভ্যুত্থানের বিচারিক প্রক্রিয়া এগোতে পারবেন না। আপনি জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনেকগুলো মামলা রুজু করা হয়েছে এবং তারা কিন্তু বলেছে যে তারা শেখ হাসিনাকে এক্সট্রাডিশনের জন্য ভারত সরকার আবেদন করবেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল কয়েকবার বলেছেন। কাজে আমাদের মনে হয়েছে যে দেখুন, বিচার ছাড়া আপনি তো আইনানুগ পথে দেশকে শান্তিপূর্ণ জায়গায় নিতে পারবেন না। কেননা ফ্যাসিজমের যে ভয়াবহ চিত্র আমরা দেখেছি এবং শুধুমাত্র শেষ 36 দিনে আমরা প্রায় 1,000 মানুষকে হত্যা করতে দেখেছি। এবং আপনি জানেন যে আইন শৃঙ্খলা বাহিনীও করেছে, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনরাও করেছে, ছাত্রলীগ যুবলীগরাও করেছে। কাজেই ফ্যাসিজমকে যদি আপনি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করেন, ভবিষ্যতে কিন্তু যারা স্বেচ্ছাচারী হতে চান, স্বৈরাচারী হতে চান, ফ্যাসিস্ট হতে চান, তাদের কিন্তু সুযোগ থেকে যাবে এই অজুহাতে, এই উদাহরণ দিয়ে যে তখন কি শাস্তি হয়েছিল। কাজে আমার মনে হয়েছে যে এটি খুব জরুরি। এবং এই ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখবেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্ত তৈরি হচ্ছে। কেননা আগে আমরা দেখতাম শেখ হাসিনার চোখ দিয়ে ভারত বাংলাদেশকে দেখতো এবং গত 15টি বছর ভারত অনেকভাবে
বিগত সরকারের সাথে ছিল, যেটা আমাদের পছন্দ হয়নি। বিশেষ করে তিনটি নির্বাচনে ভারত যখন নির্বাচন না হওয়া সত্ত্বেও নির্বাচনের সার্টিফিকেট দিয়েছিল আওয়ামী লীগকে, সেটি কিন্তু অন্যায় হয়েছে। কাজে আপনি যে মির্জা ফখরুলের যে কথাটি আপনি সংবাদে বলছিলেন যে বিএনপির সাথে ভারতের বরফ গলতে শুরু করেছে, একইভাবে সরকারের সাথেও কিন্তু বরফ গলতে শুরু করেছে। আমরা প্রথম 15 দিনে দেখেছি ভারত প্রোপাগান্ডা করেছে। ভারত বলেছে যে শেখ হাসিনা পালিয়ে গেছে, ইসলামিস্টরা ক্ষমতা নিয়েছে এবং উগ্রবাদীরা ক্ষমতা নিয়েছে। তারপরে আমরা তাদেরকে মাইনরিটি কার্ড খেলতে দেখেছি, নদীর পানি নিয়ে কথা বলতে দেখেছি, এমনকি তাদের অনেক প্রোপাগান্ডা আমরা দেখেছি। সেই জায়গাটিতে আমার ধারণা সরকারের, যেহেতু এখন প্রায় 50 দিন হয়েছে, ভারতের সাথে একটা ডায়ালগ শুরু হয়েছে। ভারতীয় হাই কমিশনার বিএনপির সাথে কথা বলেছেন এবং বিএনপির অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো ভারতের অবজেকশন আছে। বিশেষ করে ইনসার্জেন্টদেরকে বাংলাদেশের ভূমি ব্যবহার করতে দেওয়া, ভারতীয় ইনসার্জেন্টদেরকে, সেটি নিয়ে কিন্তু বিএনপির উষ্মা ভারতের অনেক অভিযোগ রয়েছে। আপনারা জানেন 10 ট্রাক অস্ত্র মামলা রয়েছে তারেক রহমান এবং বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে। সেটি হচ্ছে যে সেই অস্ত্র আসলে যাচ্ছিল ভারতের উগ্রবাদীদের হাতে, বিচ্ছিন্নতাবাদীদের হাতে। কাজেই ভারত বিএনপির ব্যাপারে 15টি বছর আমরা বলবো যে একরকম সম্পর্কহীনতায় ছিল এবং তারা ভাবছিল যে বিএনপি মানে ভারত বিরোধিতা এবং বিএনপি পাওয়ারে থাকলে ভারতের পক্ষে সুন্দর সম্পর্ক রাখা সম্ভব না। এখন রিয়ালিটি হচ্ছে আওয়ামী লীগ দৃশ্যপট থেকে পালিয়ে গেছে। কাজে বিএনপি, জামাত, এসব দল, বামপন্থী এসব দলই কিন্তু এখন আপনার অল্টারনেটিভ হিসাবে বাজারে রয়েছে এবং অন্তর্বর্তী সরকার রয়েছে, যাদের অনেক কথাবার্তা কিন্তু স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের বিরুদ্ধে যায়, ভারতের বিরুদ্ধে যায়। কেননা ভারতের সাথে আমরা একটা নতজানু নীতি আমরা 53 বছর 54 বছর দেখেছি। সেটা কিন্তু সব আমলেই, এই 15 বছরে হয়তো সেটি অত্যন্ত বাজে আকার ধারণ করেছিল, কিন্তু অন্তর্বর্তী সরকারকে আমরা যৌক্তিকভাবে বাংলাদেশের পক্ষে কথা বলতে দেখছি। জি, কাজেই এই ভারতের এখন বিষয়টা নিয়ে আশ্বস্ত আমি করা। আসবো আরো একবার আপনার কাছে। তবে আমি একটু ডক্টর আব্দুল আল মামুনের কাছে আসতে চাই। এর আগে যে আলোচনাটি করছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘে যেই নিউ ইয়র্কে বসে গণমাধ্যমে যে কথা, সেটা নিয়ে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা, এই দাবিটি কিন্তু রাজনৈতিক দল এবং সর্বস্তরের মানুষের মুখেই উঠে আসছে। এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাইবো। ধন্যবাদ আপনাকে। আমি একটা জায়গায় আমি খুব বিনীতভাবে বলি যে আমি আরেকটু, উনি বলেছেন যে প্রধান উপদেষ্টার কাছ থেকে আরেকটু স্ট্রং স্টেটমেন্ট আশা করেছিলাম। উনি বলেছেন যে অপরাধ করলে ফিরিয়ে আনা হবে। আমি এটা উনি সাবধানতার কারণে বলেছেন নাকি তথ্যগত ভুল আমি জানি না। যেটা কায়সার ভাই বললেন যে 800 থেকে 1000 মানুষকে হত্যা করার পরে এবং 18 থেকে 20,000 মানুষকে আহত করার পরে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যে প্রশাসনকে ব্যবহার করে সাধারণ মানুষের উপর গুলি চালানোর থেকে শুরু করে এমন কোনো অত্যাচার নাই শেখ হাসিনা গত 15 বছরে করেনি। তো সেখানে অপরাধ করলে শব্দটা নিয়ে আমার একটু ব্যক্তিগতভাবে আপত্তি আছে এবং আসলে ভালো রকমের আপত্তি আছে। আর দ্বিতীয় যে জায়গাটি হচ্ছে যে ফিরিয়ে এনে বিচার করতে হবে। আমরা আশা করেছিলাম যে উনি বলবেন যে ফিরিয়ে আনা হবে এবং বিচারের সম্মুখীন করা হবে। দেখুন, আমরা জানি যে ভারত এর আগেও শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে এবং দীর্ঘদিন তিনি ওখানে ছিলেন, কিন্তু বর্তমান প্রেক্ষাপটটি একেবারেই পুরোপুরি ভিন্ন। শেখ হাসিনা একজন খুনি, একজন ফ্যাসিস্ট, একজন দুর্নীতিবাজদের প্রধান হোতা, এমন একজন রাষ্ট্রপ্রধানকে, যিনি উৎখাত হয়েছেন, দেশ ছেড়ে পালিয়েছেন, তাকে ভারত আশ্রয় দিয়েছে। এখানে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আগের তার ভারতে আশ্রয় এবং বর্তমানে আশ্রয়ের মধ্যে অনেক পার্থক্য আছে এবং সেক্ষেত্রে অবশ্যই শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করতে হবে। কিন্তু সন্দেহের যে জায়গাটা, আমরা যদি একটু সফট ন্যারেটিভস ডেভেলপ করাই যে অপরাধ করেছেন কিনা বিচারের আওতায় আনতে হবে, সেটি না বলে বরং বলতে হবে ফিরিয়ে আনতে হবে এবং ইন্ডিয়ার উপরে আমাদের এই প্রেশারটা রাখতে হবে, আমরা শেখ হাসিনার বিচার চাই। আবার ফিরি যে কথাটা একটু আগে কাসার ভাই বললেন যে যদি আমরা এরকম এক্সাম্পল তৈরি করতে না পারি, আমি জানি কাসার ভাই এই আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছেন এবং আমি অংশগ্রহণ করেছি, আমরা কিন্তু সেজন্য আন্দোলনটা করিনি যে আবার 1 বছর পরে একটা সংস্কার, কোন রকম সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে একটা নির্বাচন হলো এবং আবারও আমরা ফ্যাসিস্ট জন্ম দিলাম। প্রতিষ্ঠা নির্বাচন যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে সেই সংস্কারগুলো করলাম না এবং আবারও একটা এমন যেনতেন নির্বাচন করলাম, আবারও ফ্যাসিস্ট সরকার তৈরি করলাম বা একজন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী তৈরি করলাম। তার সেই প্রেক্ষিতেও কিন্তু শেখ হাসিনার বিচারটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি যে আমাদের দেশের আমরা যারা মানুষ আছি, সাধারণ মানুষ, সব দল মত নির্বিশেষে, তাদের এটি একটি দাবি সবসময় থাকবে
যে অন্যান্য তার এমপি মন্ত্রীদের যে সংখ্যা অ্যারেস্ট করা হচ্ছে, যদিও সেই সংখ্যাটি যথার্থ নয়, কিন্তু সর্বোপরি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করতে হবে দেশের মাটিতে। এখন কথাটা হচ্ছে যে ভারত সেটা দেবে কিনা, যেটা আমি শুরুতে বলেছিলাম। আমার ব্যক্তিগত ধারণা, আমরা যদি একটু নতজন অবস্থা নেই এবং বিভিন্ন ব্যালেন্স করার চেষ্টা করি, তাহলে ভারত আসলে শেখ হাসিনাকে ফিরিয়ে দেবেন। আমরা একটা উইন উইন সম্পর্ক ভারতের সাথে তৈরি করতে চাই। আমরা ভারতের প্রাদেশিক যে আচরণ সেটার মধ্যে থাকতে চাই না। আমরা ভারতের সঙ্গে মাথা উঁচু করে থাকতে চাই, কোনো কলোনি হিসেবে থাকতে চাই না। স্বাধীনতা যুদ্ধের বিনিময়ে আমরা দেশে ট্রানজিট বা অর্থনৈতিক সুবিধা দিতে চাই না। তার শুরুটা কিন্তু হতে পারে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করার জি, মাধ্যমে। ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে আলোচনা করবো। একটি বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। যুক্ত থাকুন আমাদের সাথে। দর্শক, সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও স্বাগত সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আজ আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল আল মামুন। দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কথা হচ্ছিল বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে, পাশাপাশি বিএনপির সাথে ভারতের সম্পর্ক। সেটি বিএনপি মহাসচিব আজ বলছিলেন যে বরফ গলতে শুরু করেছে সম্পর্কে, এবং পাশাপাশি তিনি কিছু প্রতিশ্রুতির কথা বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কথা বলেছেন। ডক্টর আব্দুল আল মামুন, আপনার কাছে আসে। আপনি বলছিলেন যে এই সম্পর্কের শুরুটা হতে পারে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার মধ্য দিয়ে। পাশাপাশি আপনি সমালোচনা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই করে থাকলে যিনি বলেছেন, এইটা কি তিনি এই ভারত বাংলাদেশ সম্পর্কের কথা বিবেচনায় রেখে বলেছেন শেখ হাসিনাকে আনা হবে, দাবি এভাবে করে না বলে করা উচিত বলে বলেছেন? আপনি কি মনে করেন? আমি আসলে এটাকে ওনার একটা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ হিসেবে কনসিডার করতে চাই, অথবা ওনার মনের মধ্যে সত্যি এটা বিশ্বাস করতে চাই যে উনি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করবেন, সেটা বিশ্বাস করতে চাই। দেখুন, যেটা আমি বলেছিলাম তখন, যে বাস্তবতা হচ্ছে তো ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না। কারণ শেখ হাসিনা ইজ দি রাইট অ্যান্ড দি বেস্ট পেট, যে সার্ভ করেছে ইন্ডিয়াকে সবচেয়ে বেশি, অথবা পাপেট হিসেবে সার্ভ করেছে। এবং কেন বলছিলাম যে শেখ হাসিনা উইন উইন রিলেশনশিপে যদি আমরা কথা বলি, আমরা এমন একটা জায়গায় দেখতে চাই যে গভর্নমেন্ট এই বার্গেনিংটাকে নিয়ে যাবে, যেখানে আসলে একটা অবস্থার সৃষ্টি হবে যে শেখ হাসিনাকে হয়তো ভারত ফিরে দিতে বাধ্য হবে, বা ভারত অন্তত তৃতীয় দেশে পাঠিয়ে দেবে। এটি অন্তত মিনিমাম একটা এক্সপেকটেশন আমাদের থাকবে। দ্বিতীয় যে জিনিসটি আপনি বললেন যে ইউনূস সাহেব এটি কি সম্পর্ক এগিয়ে নিতে চান কিনা, সেজন্য বলেছেন কিনা, অবশ্যই ভারত আমাদের ইনসেপারেবল পার্টনার, আমাদের সবচেয়ে বড় নেইবার, 4,500 মাইলের আমাদের সাথে সীমান্ত। কিন্তু একটি জিনিস যেটা ডিসকোর্সটা এস্টাবলিশ করার চেষ্টা করেছে আওয়ামী লীগ, পার্টিকুলারলি গত 15 বছরে, সেটি হচ্ছে যে ভারত ছাড়া বাংলাদেশ বাঁচবে না। আমি মনে করি এটা মোটা দাগে একটি রং ডিসকোর্স বা ভ্রান্ত ধারণা। কারণ হচ্ছে ভারতের সাথে আমাদের ট্রেড ইমব্যালেন্স হচ্ছে প্রায় 20 আর 1 বিলিয়ন। আবার ভারত 5 বিলিয়ন এখান থেকে ইনকাম করে। আবার ভারতের শুধু তাই না, আমরা অল্টারনেটিভ মার্কেটও কখনো এক্সপ্লোর করিনি, আমরা ভারতের উপর ডিপেন্ডেন্ট। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভারতের যে বিস্ফোরা 7 সিস্টার, চিকেন নেকের মাধ্যমে 27 বা 28 কিলোমিটার জায়গার মাধ্যমে 7টি রাজ্য তারা নিয়ন্ত্রণ করে, যেখানে ইনসার্জেন্সি একটা বড় সমস্যা। চীনের সীমান্ত বিরোধ রয়েছে, চীন একটা অঞ্চলকে তাদের অঞ্চল বলে দাবি করে, ব্রিটিশদের যে ভাগ করা সীমান্ত সেটাকে তারা মানতে চায় না, এবং অবশ্যই ইনসার্জেন্সি থ্রেট আছে, যেটা কায়সার ভাই বললেন, যেটা তাদের সবচেয়ে বড় কনসার্ন। কিন্তু যে লোভাতুর জায়গাটা গত 15 বছরে ভারত তৈরি করেছে ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্টের মাধ্যমে, যে নর্থ ইস্টের সাথে আমাদেরকে ইউজ করে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি ডেভেলপ করা, তার শেষ পাশার দানটিও আমরা হারাবো যদি আমরা এটাকে ঠিক মতো হ্যান্ডেল না করি। সেটি হচ্ছে, আপনি জানেন যে মাতারবাড়িতে আমাদের ডিপ সি পোর্ট প্রায় শেষের দিকে, এবং মাতারবাড়ি ডিপ সি পোর্টকে কানেক্ট করার জন্য আমাদের ইন্ডিয়ার সাবরুম, ত্রিপুরা, এবং আমাদের খাগড়াছড়ির রামগড় দিয়ে একটা কানেক্টিভিটি চ্যানেল ডেভেলপ করা হচ্ছে, এবং বলা হচ্ছে এটা নর্থ ইস্টের মেইন আর্টারি অথবা শ্বাস লাইন বলা হচ্ছে এটা। এবং আমি গত ফেব্রুয়ারিতে ভারত সফরে ছিলাম এই প্রজেক্টটা দেখার জন্য, এবং ওখানে আমি একটা ঈদ বা একটা পুজোর উৎসব বা একটা বিয়ের উৎসব দেখছি, যে একটা দীর্ঘদিনের তাদের যে সমস্যা সেটি তারা মনে করছে সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সব আমরা কানেক্টিভিটি, ট্রেড, ডিপেন্ডেন্স সবকিছু যদি আলোচনা করি, তাহলে কিন্তু সম্পর্কটা উইন উইন পর্যায়ে নেওয়া যেত। কিন্তু শেখ তবে হাসিনা এখন সরকার, যেই সরকার রয়েছে তারা পারবে কিনা, বা ওইটাতে যাচ্ছেন, শেখ হাসিনা সরকার যেটা করেছে, যে বার্গেনিং টুলস গুলো ছিল আমাদের, কানেক্টিভিটি দীর্ঘদিন আমরা দেইনি, নদীর পানির সঙ্গে আমাদের নেগোসিয়েশনটা হতে পারতো। আমরা যে শেষ সুযোগটা হারাবে এই সরকার,
যদি আমরা সাবরুম রামগড় কানেক্টিভিটি এগ্রি করি এবং মাতারবাড়ি দ্বীপ সিপোর্ট কানেক্ট করে আগামী বছর থেকে, তাহলে কিন্তু আমরা সেটা হারাবো। সো নিঃসন্দেহে ভারতের সাথে নতজানু থাকার কোনো কারণ নেই, একটি উইন উইন সম্পর্ক তৈরি করা সম্ভব বলে আমি মনে করি। জি, ধন্যবাদ। এবার আশরাফ কায়সার, আপনার কাছে আসি। প্রয়োজনটা দুই পক্ষেরই রয়েছে, পাশাপাশি আপনি বলছিলেন যে বিএনপি ভারতের কাছে অনেকটাই একটি আতঙ্কের জায়গা হয়ে দাঁড়িয়েছে, যার কারণে সম্পর্কের জায়গায় একটি দূরত্ব তৈরি হয়েছিল, সেটি কি গলতে শুরু করলো কিনা? এই জায়গাটিতে আরেকটি প্রশ্ন আমি রাখতে চাই যে বিএনপির রাজনীতিতেও কি তারা, মানসিকতায় কি তারা ভারতের সাথে যেভাবে তারা ডিল করবে সেইখানে তারা পরিবর্তন আনছেন কিনা? দেখুন, বিএনপির ব্যাপারে ভারতের যে মনোভাব, সেটি অবশ্যই ভারতের ডিপ্লোম্যাটরা অথবা তাদের গোয়েন্দারা ঠিক করেছেন। কিন্তু আওয়ামী লীগের একটা বড় রোল আছে বিএনপিকে এই ন্যারেটিভের মধ্যে ফেলার জন্য। কেননা আওয়ামী লীগ, আপনি জানেন যে পরপর 3টি নির্বাচন ভোট ছাড়া ক্ষমতায় থাকার চেষ্টা করেছে এবং ভারতকে তারা বুঝিয়েছে যে আওয়ামী লীগ না আসলে বিএনপি জামাত চলে আসবে এবং উগ্রবাদীরা দেশ দখল করে ফেলবে। কাজেই আওয়ামী লীগ অনেকটা বিএনপিকে এই জায়গায় পজিশন করেছে। আচ্ছা, তার সঙ্গে যেটা যুক্ত হয়েছে যে বিএনপি শাসন আমলে 10 ট্রাক ধরা পড়েছে অস্ত্র, বিএনপি শাসন আমলে আপনার ইনসার্জেন্সিরা বাংলাদেশে ভূমি ব্যবহার করেছে, এই অভিযোগগুলো অনেকখানি সত্যি। এখন বিএনপি অতীতে যেভাবে ভারত বিরোধিতা করত, এখন কিন্তু আমরা তাদেরকে সেভাবে দেখছি না। বিএনপিকে আমরা অনেকটা দায়িত্বশীল, সরকার গঠনের উপযোগী, ভারতের সাথে সম্পর্ক স্থাপনের উপযোগী রাজনৈতিক দল হিসেবে তাদের ন্যারেটিভ দাঁড় করাতে দেখছি। এবং যেই কারণেই আপনি দেখবেন ভারতীয় হাই কমিশনার মির্জা ফখরুলকে মিটিং করেছেন এবং তারা কমফোর্টেবল, তারা দুই পক্ষই বলেছেন যে আমাদের ভালো মিটিং হয়েছে। একটা জিনিস বলি, বাংলাদেশের, আপনি এই যে ভারতের সাথে আপনি চোখে চোখ রেখে কথা বলবেন এবং আপনি সম্মানের সাথে একে অন্যকে ট্রিট করবেন এবং আপনার ন্যায্য হিস্সা আদায় করবেন, এবং এগুলোর বাইরে গিয়ে গত 15 বছর আওয়ামী লীগ সরকার যা যা করেছে, এটি কিন্তু জনগণ ভালো চোখে দেখেনি। এবং আমাদের খুব লজ্জা লাগতো যখন উপদেষ্টারা ফিরে এসে বলতেন যে ভারতের কাছে ট্রানজিটের ট্যারিফ চাইতে তাদের নাকি লজ্জা লাগে। তো তারা কি ভারতীয় সরকারের উপদেষ্টা না বাংলাদেশ সরকারের উপদেষ্টা, এটি আমরা বুঝতে পারতাম না। দেখুন, আপনি যদি ভারতকে রেল দেন, জলপথ দেন এবং অন্যান্য করিডোর দেন, আমরা কিন্তু ওই জায়গাটিতে কমফোর্টেবল। কিন্তু আমরা জানতে চাই তাতে আপনি রেভিনিউ কি পেয়েছেন, বিনিময়ে আপনি নিজে কি অধিকার পেয়েছেন। দেখুন, ইউরোপের মতো বাংলাদেশের একটা সুযোগ রয়েছে প্রতিবেশীর কাছ থেকে অনেকভাবে বেনিফিটেড হওয়ার, এবং অযৌক্তিকভাবে না, যৌক্তিকভাবে। কিন্তু ধরেন পদ্মা সেতুর কয়টা পিলার, কয়টি স্প্যান আওয়ামী লীগ আমাদের মুখস্থ করিয়েছিল, কিন্তু ট্রানজিটে আপনি কত মিলিয়ন ডলার পেয়েছেন কোথাও শুনেছেন? অথচ 12 বছর ধরে ট্রানজিট দেওয়া হচ্ছে। তার মানে হচ্ছে যে সরকারটি আমাদের জাতীয় স্বার্থের পক্ষে কাজ করেনি, বাংলাদেশের জনগণের রেভিনিউ, রাজস্ব আদায়ের পক্ষে কাজ করেনি। এখন বলি, বিএনপি কিন্তু আমার ধারণা 17 বছর ক্ষমতার বাইরে এবং ভারতের সাথে সহ অবস্থান করে বাংলাদেশের একটি সরকারকে থাকতে হবে এবং বাংলাদেশকে উত্তর গ্রো করতে হবে। সেই জায়গাটিতে বিএনপি অনেকখানি নিজেকে পরিবর্তন করেছে, আমার ধারণা আগামীতে আরও করবে। তবে আমি কিন্তু কোনো পরিবর্তন চাই না ক্ষমতায় যাওয়ার স্বার্থে, আমি পরিবর্তন চাই বাংলাদেশের অধিকার সাথে নিয়ে। এখন ক্ষমতায় যাওয়ার স্বার্থে যদি আপনি ভারতের কাছে নতজানু হয়ে যান, তাহলে আওয়ামী লীগের যেই দোষে আমি আওয়ামী লীগকে দোষী করেছি, সেই দোষে আমি বিএনপিকে দোষী করব। এমনকি প্রফেসর ইউনূস যদি আজকে তার টোন ডাউন করেন, যেটা আমরা 45 দিন আগে দেখেছি উনি যেমনটি করে বলেছেন, এমনকি শপথ নেওয়ার আগে বলেছেন 7 সিস্টার সম্পর্কে। কাজে আজকে কিন্তু আমরা তাকে, যদি উনি অপরাধ করে থাকেন, তাহলে ওই যে ইফ এবং তাহলে এগুলো বললে কিন্তু আমাদের মনে ব্যথা হয়। কেননা আপনি মনে রাখবেন যে একটি মৃত্যু যেন বিচারের বাইরে না যায়, এবং সেই ক্ষেত্রে প্রধান আসামিকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনাকে আইনের আওতায় আনতে হবে। তিনি ভারতে থাকেন, পূর্ব ইউরোপে যান, যেখানে যান, শেখ হাসিনাকে যেন আপনি তাড়া করে ফেরেন, জি, পৃথিবীর যে কোনো জায়গা থেকে তুলে এনে বাংলাদেশের আইনে বিচার করার। তাতে ভারত কি মনে করলো কি মনে করলো না, তাতে আমাদের তেমন কিছু যায় আসে না। জি, মনে রাখবেন, ভারতকে একসময় বাংলাদেশের জনগণের ইচ্ছার কাছে নতি স্বীকার করতে হবে, এবং ওইটাই গণতন্ত্রের সৌন্দর্য। জি, ধন্যবাদ। আমরা আলোচনা করব, আরেকটি বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে আরেকটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আজ আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন আশরাফ কায়সার এবং আব্দুল্লাহ আল মামুন। দুজনকেই স্বাগত জানাচ্ছি। আরও একবার আলোচনা করতে চাই, নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ চেয়েছে জামায়াতের আমির। পাশাপাশি তিনি বলেছেন দেশের মানুষ আর কারো দাস হয়ে বেঁচে থাকতে চায় না। এই বিষয়ে মন্তব্য জানতে চাইব। শুরুতে আশরাফ কায়সার, আপনার কাছে আসি। আমরা একটু আগে বিরতির আগে বিএনপির পরিবর্তন নিয়ে কথা বলছিলাম। বিএনপির রাজনীতিতে অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভনেস অথবা ভারত বিরোধিতা, এমনকি সরকার গঠনের মতো করে দলটিকে সাজানো। আপনি দেখবেন যে জামায়াতে ইসলামীর মধ্যেও কিন্তু আমরা গত 50 দিনে অদ্ভুত সব পরিবর্তন দেখতে পাচ্ছি, এবং আমি এটিকে পজিটিভলি নিচ্ছি। কেননা আমরা কিন্তু এখন বলছি যে কাউকে বাইরে রেখে সরকার গঠন করা বা কাউকে বাইরে রেখে রাজনীতি করা বা সংসদ পরিচালনা করা, এগুলো কিন্তু আসলে অতটা সুখকর না। এবং বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী জামাতকে ওই জায়গায় আগে প্রকাশ্যে বলতে হবে তাদের অবস্থান কি। যে কোনো দল আমার মনে হয় বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে। গত শাসনটি আমাদেরকে বিভাজনের রাজনীতি শিখিয়েছিল। কথায় কথায় আমি তো প্রায়শই অভিহিত হতাম যে আমি রাজাকার, যদিও আমার জন্ম 70 সালে, তো 1 বছর বয়সে একজন রাজাকার ধরেন আমি 71-এ, অথবা আমি বিএনপি অথবা আমি জামাত। যখনই আপনি সরকারের মনোপুত না এমন কথা বলবেন, তখনই তারা আপনাকে এই ট্যাগটা লাগিয়ে দিত। এভাবে জাতিকে বিভাজিত করে আমাদের অনেক ক্ষতি হয়েছে। জামাতের আমির আমার ধারণা 2 ধরনের দাসত্বের কথা বলেছেন। একটা হচ্ছে যে ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার জনগণকে দাস করে ফেলে। আমার কিন্তু এই কথা প্রায় মনে হতো 5ই অগাস্টের আগে আমি নিজেকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক ভাবতাম। কেননা ফ্যাসিবাদের সঙ্গী যারা এই যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সংস্কৃতি অঙ্গনে, আমাদের মিডিয়াতে, রাজনীতিতে, প্রশাসনে, পুলিশে, তারা ছিলেন প্রথম শ্রেণীর নাগরিক। যারা গণভবনে মিথ্যা নির্বাচনের পরে চা খেতেন এবং অট্টহাসি দিতেন, তারা ছিলেন প্রথম শ্রেণীর নাগরিক। তাহলে ওই মানে আপনি জামাতের আমির তাদের কথা বলেছেন দাস হওয়া। দ্বিতীয় আমার ধারণা জামাতের আমির ভারতকেও ইঙ্গিত করেছেন। কেননা ভারত অনেক সময় আমাদেরকে যেভাবে 15 বছর দেখেছে, এটা একটা অসুস্থ দর্শন ছিল, এবং এটি একটি প্রতিবেশী রাষ্ট্রের সাথে আপনি করতে পারেন না, এবং আপনি আমার গণতন্ত্র হরণ করতে সহযোগিতা করেছেন। এটি কিন্তু আমি একটা বড় অপরাধ মনে করি একটি রাষ্ট্রের জন্য। আরেকটা জিনিস হচ্ছে যে জামাতকে আমরা অনেকটা ইনক্লুসিভ রাজনীতির দিকে দেখতে চাই, তাদেরকে উদার হিসাবে দেখছি, এবং তাদের মধ্যে এক ধরনের অন্যদের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠার একটি প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। জি, আরো একটি কথা, যে গত অভ্যুত্থানে জামাতের যে ছাত্র সংগঠন শিবির, ইসলামী ছাত্র শিবিরের অংশগ্রহণ এবং তাদের কর্মকাণ্ড নিয়েও তারা সামনের কাতারে এসছে। আমার মনে হয় আমরা একটা ইতিবাচক রাজনীতির কথা বলছি। সেই ইতিবাচক রাজনীতিতে আমার ধারণা সব অংশেরই অংশগ্রহণ থাকতে পারে, এবং আমাদের কিছু মৌল চেতনার সাথে একমত হতে হবে, এক জায়গায় দাঁড়াতে হবে, যাতে রাষ্ট্রটি দারুণ একটি গণতান্ত্রিক অধিকার নিয়ে সামনের দিনগুলোতে আগাতে পারে। জি, ধন্যবাদ। এবারে ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনার কাছে আসি। ধন্যবাদ আপনাকে। আমি আসলে শুরু করতে চাই যে আমাদের একটা দীর্ঘদিনের লালিত স্বপ্ন যে আমরা একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে থাকবো, যার মধ্যে প্রতিষ্ঠানগুলো শক্তিশালী থাকবে, মানবাধিকার থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে। এই দেখুন, থিওরিটিক্যালি মোটা দাগে 3 ধরনের গণতন্ত্র আমরা ইদানিং কালে দেখছি। একটা অতীতে যেটা আমরা সবসময় এস্টাবলিশড, যে লিবারেল ডেমোক্রেসি বা যেটাকে আমরা বলতে পারি যে উদারনৈতিক গণতন্ত্র, যেটা ইউরোপে প্র্যাকটিস হয়, নরওয়ে, সুইডেন এই দেশগুলোতে আছে, আমেরিকাতে আছে। দ্বিতীয়টা হচ্ছে যে মোটা দাগে একটা ইলেকট্রাল ডেমোক্রেসি বা নির্বাচনমুখী গণতন্ত্র, যে নির্বাচনটা মোটামুটি সঠিকভাবে হবে। আর তারপরে হয়তোবা গণতন্ত্রের যে অন্যান্য উপাদানগুলো কিছুটা অনুপস্থিত থাকতে পারে। আরেকটি আমরা বলি থিওরিটিক্যালি যে যেটা নতুন ইমার্স করছে, যে ক্লোজ ডেমোক্রেসি বা একটা বন্ধ গণতন্ত্র বা কোন রকম নির্বাচনের মাধ্যমে একটা স্বৈরতন্ত্রের কে বৈধতা দেওয়া। দুঃখজনক হচ্ছে যে আমরা মোটামুটি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার একটা পদ্ধতির মাধ্যমে ছিলাম, কিন্তু শেখ হাসিনা সেটাকেও কিন্তু টুটি চিপে হত্যা করেছিল এবং পুরোপুরি একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার দিকে আমাদেরকে নিয়ে গেল। এবং যেটা তৃতীয় যে ডেফিনেশনটা আমি বললাম, যে ক্লোজ একটা ডেমোক্রেটিক সিস্টেমে বা একটা ইলেকট্রাল অথরিটারিজমের দিকে নিয়ে গেল, সেটি কিন্তু কোনোভাবেই আমাদের কাম্য ছিল না। এখন যে সংস্কারের কথাগুলো আসছে তাতে মোটা দাগে যদি অন্তত দ্বিতীয় ধাপে একটু পা দিতে পারি আমরা, যেটাতে ছিলাম আমরা, সেটা হবে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এই মুহূর্তে।
কিন্তু সেটি করার জন্য, অর্থাৎ ইলেকট্রাল ডেমোক্রেসি থেকে আমরা লিবারেল ডেমোক্রেসিতে যেতে চাই, এটা একদিনে সম্ভব নয়। দ্বিতীয় যে কথাটি, অবশ্যই আমরা ইলেকট্রাল প্রসেসে দ্রুত ফিরতে চাই, সেজন্যই কিন্তু কথাটি বিএনপির পরে জামাতের মুখ থেকেও এলো। গতকালও প্রধান উপদেষ্টা বলেছেন আমেরিকাতে, এবং আমরা এটা সবাই চাই। এবং এই জি গভর্নমেন্টের যে এখন বড় সমস্যা, সেটা হচ্ছে যে কোনো পলিটিক্যাল এটার ম্যান্ডেট নেই, একটি বিপ্লবের মাধ্যমে এসেছে জি এবং আমাদের পলিটিক্যাল সময় না শেষ থাকার হয়ে কারণে। এসেছে। আমি দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি এই আজকে আমাদের আয়োজনে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। এই ছিল সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।